লেখিকা অনন্যা পোদ্দারের স্থানান্তর। সেদিন রান্নাঘরে কাপে চা ঢালতে গিয়ে পিউ সেটের একখানা কাপ ভেঙে ফেলল। ইচ্ছে করে ভাঙেনি, ছাঁকনি থেকে গরম চা তার হাতের উপরে ছলকে পড়েছিল। উফ মা বলতেই শাশুড়ি সরজু ছুটে এসেছিলেন রান্নাঘরে। রান্নাঘরে ঢুকেই তার মাথা গরম হয়ে গেল। বাবুনের এক ক্লায়েন্ট সেই রাজস্থান থেকে এনে দিয়েছিলেন কাপ প্লেটের সেটটা, তার একটা ভেঙে ফেলল এরই মধ্যে। তিনি চিৎকার করে উঠলেন, অন্ধ নাকি তুমি? চোখে দেখতে পাও না? আমার অত শখের জিনিসটা এভাবে ভেঙে দিলে? হাতটাকে বেসিনের কলের নিচে ধরে ঠান্ডা জল দিতে দিতে পিউ বলল, ইচ্ছে করে তো ভাঙিনি, গরম চাটা হাতের উপরে পড়ে যাওয়ায় হাতের ধাক্কায় কাপটা পড়ে যায় নিচে। ওইটুকু গরমে কি এমন হয় যে একেবারে সব কিছু ফেলে কলের তলায় হাত পাততে হলো তোমায়? বিয়ে করে শ্বশুরবাড়ি ঘর করতে এসেছো, অথচ লক্ষ্মীশ্রী হওয়ার এতটুকুও যদি লক্ষণ থাকে শরীরে। অনেক হয়েছে জল দেওয়া, এবার চাগুলি সবাইকে দিয়ে আমায় উদ্ধার করো। ব্যাপারটা রান্নাঘরেই শেষ হলো না, নিজের ঘরে গিয়েও গজগজ করতে থাকেন সরজু। সামনে রয়েছেন তার দুই বোন আর ভগ্নিপতি, সাথে ওনার মেয়ে রূপাও। সরজুর দুই বোন ভগ্নিপতি দিদির কথা শুনেও চুপ করে থাকলেও রূপা ব্যস্ত হয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, তুমি কি মানুষ মা, নাকি অন্য কিছু? মেয়েটার হাতে গরম চা পড়ে পুড়ে গেল, সেদিকে খেয়াল নেই, অথচ একটা কাপ ভেঙে গেছে বলে কুই পেরে যাচ্ছ। রান্নাঘরে ঢুকে রূপা ভাই বউয়ের হাতটা নিজের হাতে নিয়ে বলল, খুব জ্বলছে তাই না রে? পিউ ননদের হাতের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, হাতের জ্বালা মিটে যাবে দিদি ভাই, অপমানের জ্বালাটা বোধহয় মিটবে না। সেটাকে তুমি সারাবে কি করে? এখানে 5টা বাজে কথা বলে শখ মিটল না তোমার মায়ের? কতগুলো বাইরের লোকের সামনে গিয়েও অপমানমূলক কথাগুলো বলতে হলো তাকে। রূপার খারাপ লাগলো পিউর কথা ভেবে। মেয়েটাকে তার মা যেন পাত্তাই দিতে চাইছে না। একটা হাইলি এডুকেটেড মেয়ে, ভালো চাকরি করে, তাকে টিপিক্যাল ঘরের বউ বানানোর যে কি আছে সেটাই ভেবে পায় না রূপা। বাবা মায়ের একমাত্র মেয়ে রূপা, যথেষ্ট আদরের। সেই মেয়ে যে বিয়ের পরে এসে এই সংসারের সবটুকু শিখে নেওয়ার, বুঝে নেওয়ার চেষ্টা করছে, সেটাই কি যথেষ্ট নয়? একটু তো সময় দিতে হয় মানুষকে একটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। রোজ রোজ কিছু না কিছু অশান্তি লেগেই থাকছে সংসারে। মা যেন কোথাও মানতেই পারছে না পিউকে। পিউ কিন্তু যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে সবার সাথে হাসি মুখে থাকার। মা বুঝতেও পারছে না আজ যে অত্যাচার, যে অপমানগুলো তিনি তার ছেলের বউকে দিচ্ছেন, সময়ের বিবর্তনে একদিন সেই অপমানগুলোই তিনি ফেরত পাবেন, কিন্তু তখন তার আর কিছুই করার থাকবে না। এর কিছুদিন পরে পিউয়ের বাবার হার্টে 2টো ব্লকেজ ধরা পড়ে। অপারেশন করে স্টেন বসাতে হয়। তখন পিউ তার স্বামী অয়নকে বলে, আমি কিছু মাসের জন্য বাবা মায়ের কাছে গিয়ে থাকব। অয়ন অদ্ভুতভাবে বলে ওঠে, মায়ের কাছে গিয়ে পারমিশন চাও, মা যেতে দিলে আমি আপত্তি করব না কোনো। পিউ তেলে বেগুনে জ্বলে উঠল। অত্যন্ত বিরক্তির সাথে সে বলল, আমি বেড়াতে যাচ্ছি না অয়ন। বাবা মায়ের বিপদের দিনে বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে তাদের পাশে থাকাটা আমার নৈতিক, মানবিক ও আইনি দায়িত্ব। সেটা করার জন্য আমাকে কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। নিজের ল্যাপটপটা বন্ধ করে অয়ন বলে উঠল, মা কি তোমায় যেতে মানা করবেন? এটুকু জিজ্ঞেস করলে তার ভালো লাগবে, এই আর কি। মন চাইছিল না, তবুও অশান্তি করে বেরোতে মন চাইল না বলে পিউ সরজুর কাছে গিয়ে বলল, মা তোমরা তো জানোই আমার বাবার বুকে স্টেন বসেছে। এখন কদিন ওদের কাছে থাকাটা আমার দরকার, তাই ভাবছি। পিউ মুখের কথা শেষ করতে পারল না। তার মুখের কথা কেড়ে নিয়েই সরজু বললেন, এই তো কটা দিন এত দৌড়ঝাঁপ করে তোমার বাবার অপারেশন করিয়ে দিলে, আবার এখন ওই বাড়িতে গিয়ে থাকার কি আছে তোমার? তুমি তো আর তার সেবা করবে না? তার জন্য তো আয়া রেখেই দিয়েছেন তোমার মা।
না না, ওখানে গিয়ে থাকা টাকা চলবে না তোমার। তুমি বরং রোজ অফিস ফেরত একবার ঘুরে এসো ও বাড়ি থেকে। পিউ জানতো সরজু এমনই কিছু মন্তব্য করবেন, তাই সে যেতেই চেয়েছিল না শাশুড়ির কাছে অনুমতি নেওয়ার জন্য। ঘরে এসে সে স্বামীকে বলল, আমি বাবার কাছে যাচ্ছি অয়ন। তোমার মা আমাকে অনুমতি দেননি আমার বাবা মায়ের বিপদে আমাকে পাশে থাকতে, কিন্তু আমাকে তো যেতেই হবে, তাই আমি চললাম। আমার এমন সিদ্ধান্তে যদি তোমার মনে হয় তুমি আমার সাথে ঘর করবে না, তাহলে আমাকে জানিয়ে দিও, ডিভোর্স পেপারে সাইন করে দেব আমি। খাট থেকে তড়াক করে নেমে স্ত্রীর হাতটা চেপে ধরে অয়ন। বউকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে বলে ওঠে, মাত্র 5 মাসের বিয়েতে বউকে ডিভোর্স দিয়ে দেব? পাগল নাকি পেট খারাপ? পিউ কেঁদে ফেলে স্বামীর আশকারা পেয়ে। অয়নের বুকে মাথা রেখে বলে, নিজের বাবা মায়ের কাছে কখন যাব না সেটা তো তোমার মা ঠিক করে দিতে পারেন না। তোমায় ভালোবাসি বলে ওনার যথেষ্ট ঔদ্ধত্য চুপ করে মেনে নিয়েছি, কিন্তু তোমার শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, এখন আর এসব সহ্য করতে পারছি না আমি। স্ত্রীকে শান্ত করে মায়ের ঘরে যেতেই সরজু ছেলেকে বলে উঠলেন, বউয়ের হয়ে যদি সালিশি গাইতে আসিস তো চলে যায় এখান থেকে। মাত্র 5 মাস বিয়ে হয়েছে, আর এখনই কিনা স্বামী ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে তিনি বাপের বাড়ি গিয়ে থাকবেন? আহ্লাদ করার আর জায়গা পাইনি, সব ফন্দি। কি ভেবেছে আমি বুঝি না কিছু? কায়দা করে বাবার অসুস্থতার বাহানা দেখিয়ে আমার ছেলেকে নিয়ে কেটে পড়ার তাল। অয়ন আমতা আমতা করে বলল, শোনো না মা, আমি বলি কি। চুপ, একদম চুপ। বিয়ে করেছিস তো মাত্র মাস 5 হয়েছে, সংসারের কি বুঝিস তুই? যা, রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। মায়ের ধমকানি খেয়ে ঘরে এসে গুটি গুটি করে শুয়ে পড়ল অয়ন। পিউ শুধু ছলছল চোখে বলল, তোমার মিনিমাম স্পাইনটুকুও নেই জানলে সত্যি তোমায় বিয়ে করতাম না। মানুষ চিনতে বড় ভুল হয়ে গেছে আমার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে না খেয়েই অফিসের জন্য বেরিয়ে গেল পিউ। অয়ন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সরজু বললেন, তুই তোরটা খেয়ে অফিসে যা। মেয়ে মানুষের অত তেজও ভালো নয়, এখন থেকে অত লাই দিলে পরে মাথায় উঠে নাচতে শুরু করবে। আরে ওর বাবা মা কি বলেছে নাকি মেয়েকে গিয়ে তাদের কাছে থাকতে? তারা তো তাদের ব্যবস্থা করেই নিয়েছেন। আমি তো আর যেতে বারণ করিনি পিউকে, শুধু বলেছি রাত্রিটা থাকতে না, তাতেই এত মুখ ভার। না খেয়ে গেছে তো আমার কি হয়েছে, যাগ্গে। সারাদিনে অফিসে বসে বেশ কয়েকবার পিউকে ফোন করেও অয়ন পিউয়ের সাথে কথা বলতে পারেনি। একটা সময়ের পরে অয়নের মনে হয়েছে পিউ একটু বেশি বাড়াবাড়ি করছে। সত্যি তো, মা এমন কি ভুল কথা বলেছেন? সদ্য বিয়ে হয়েছে ওদের, এর মধ্যে কি আলাদা থাকাটা ঠিক কথা নাকি? পিউয়ের বিষয়টা নিজে হ্যান্ডেল করতে পারবে না বলে অয়ন অফিস শেষে তার দিদি রূপার বাড়িতে গেল। গিয়ে সবটা খুলে বলল দিদি জামাইবাবুর কাছে। রূপা তার ভাইকে জিজ্ঞেস করল, তোর কি মত, তুই কি বলিস? আমি আর কি বলবো, আমার কথা কেউ শুনলে তো। আর আমার তো মনে হয় পিউ একটু বেশি স্বাধীনচেতা হয়ে উঠেছে। বিয়ের আগে এতটা উদ্ধত তো ছিল না, এখন যে কেন এমন হয়ে উঠছে। কেন, কি করেছে পিউ? প্রশ্ন ছুড়ে বসল অয়নের জামাইবাবু নিখিলেশ। আরে মায়ের কথা একেবারেই শোনে না, রোজ 8টার আগে ঘুম থেকে উঠতেই চায় না। জোর করে ডেকে তুলে দিলে তার মুখ ভার হয়ে যায়। মা যা রান্না করতে বলবে ঠিক তার উল্টোটা করে রাখবে। মা যেভাবে চলতে বলবে সেটা পছন্দই হবে না তার। একটুও লক্ষ্মীশ্রী ভাব নেই পিউর মধ্যে। সেদিন কি করেছে জানেন? মায়ের সাথে কথা কাটাকাটিতে আমার রাজস্থান থেকে আনা একটা কাপ সেটের কাপই ভেঙে ফেললো আছাড় দিয়ে। মেয়ে মানুষের এত রাগ কি ভালো বলুন? আমি যদিও ওকে কিছু বলিনি, কিন্তু আমার যে খারাপ লাগতে পারে সেটা একবারও ভেবে দেখলো না। আর কার বাবার না শরীর খারাপ হয়, তাই বলে বিয়ের 5 মাসের মধ্যে কেউ বাপের বাড়ি যাওয়ার কথা বলে? ওর বাবা মা তো জানতেনই তাদের একটা মাত্র মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেলে যে তাদের সবকিছু একা সামলাতে হবে সেটা জেনেই তো তারা মেয়েকে বিয়ে দিয়েছেন। নিখিলেশ বলল, তুইও তো জেনে বিয়ে করেছিলি যে পিউ তার বাবা মায়ের একটা মাত্র সন্তান। শালাবাবু,
রাজকন্যা সহ পুরো রাজত্ব পাওয়ার ইচ্ছে যখন রাখো, তখন শ্বশুর শাশুড়ির আপদ বিপদে তো বউকে ছাড়তেই হবে তোমায়। আমি কিন্তু পিউয়ের দলে। তোদের মায়ের মুখ আজ প্রায় 7 বছর ধরে শুনে আসছি তো, তিনি যে কি চিজ সে জানা আছে আমার। পিউয়ের সাথে খারাপ ব্যবহার করার আগে একবার ভাবিস, তোদের বাড়ির মেয়েটাও কারোর বাড়ির বউ, তার সাথে একই ব্যবহার হলে তোদের কেমন লাগবে? যাকগে, তোরা ভাই বোনে কথা বল, আমি যাই তিতলিকে নিয়ে আসি ওর নাচের ক্লাস থেকে। বলাই বাহুল্য, জামাইবাবুর কথা মনে ধরেনি অয়নের। বিয়ের পরে কয়েকটা বছরই তো রোম্যান্সের সময়, এই সময় তো দাম্পত্যে জীবনের সুখ লুটে পুটে নিতে হয়। বাচ্চা হয়ে যাওয়ার আগে যতটা কাছে থাকা যায় পিউয়ের, যতটা উপভোগ করা যায় দাম্পত্যের রাতগুলো, তার মধ্যে যদি পিউ এভাবে মাসের পর মাস ও বাড়িতে গিয়ে বসে থাকে, তাহলে সময় অপচয় কি না? কিন্তু সে কথা বোঝাবে কে পিউকে? ভাইকে চুপ করে থাকতে দেখে রূপা বলল, কিরে চুপ করে আছিস যে, কি ভাবছিস? অয়ন দিদির হাতটা ধরে বলল, তুই একবার পিউকে বুঝিয়ে বল না দিদি, যাতে ও বাড়িতে গিয়ে ও না থাকে। তোর কথা পিউ ঠিক শুনবে, আমি জানি। রূপা হেসে বলল, আমার কথা আমার মা ভাই শোনে না তো বাইরের একটা মেয়েকে আমি কি জোর করব বল? তবে তোকে একটা বুদ্ধি দিতে পারি, যদি শুনিস। হ্যাঁ হ্যাঁ বল না, তুই কি বলতে চাস? আমি বলি কি, পিউকে তুই যেতে দে। দেখ, পিউ ওর বাবা মায়ের একটা মাত্র সন্তান, আর বাবা মায়ের বিপদ হলে সন্তান তার কাছে থাকতে চাইবে, এটাই তো স্বাভাবিক। তুই সেখানে না বলতে পারিস না। দেখলি তো তোর জামাইবাবুও পিউয়ের হয়ে কথা বলে গেল। আর শুধু নিখিলেশ কেন, যেই শুনবে সেই কিন্তু পিউয়ের হয়ে কথা বলবে। তার চাইতে আমি বলি কি, তুই পিউকে ছেড়ে দে ওই বাড়িতে থাকার জন্য। তবে একা ছাড়বি না, সাথে তুই যা। পিউয়ের সঙ্গে গিয়ে তুইও থাক ওই বাড়িতে, তাহলে যে কারণে পিউকে তুই ছাড়তে চাইছিস না সেটাও পাবি তুই, আর সবার কাছে নাম সম্মানও পাবি। বউকে কাছেও পেলি নিজের ইচ্ছে মতো, আবার বউয়ের চোখে হিরো হয়ে রয়ে গেলি। অয়ন কিছু একটা ভেবে বলল, কিন্তু মাকে কিভাবে ম্যানেজ করবি সেটা তোর ব্যাপার। তবে মা যে যুক্তি দিচ্ছে আমার কাছে সেটা ভীষণ ভুল। তোর কি মনে হয় সংসারে কাজ সেরে তারপর 9 ঘন্টা অফিস করে বাবার বাড়ি ঘুরে তোর বউ যখন তোর ঘরে ফিরবে তখন তার শরীর থাকবে তোর সাথে একাত্ম হওয়ার? বিছানায় গা ফেলেই একটা গভীর ঘুম দেবে পিউ। মায়ের কথা শুনলে তোর কিছু প্রফিট হবে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, লাভ হলে মায়ের হবে, মাকে সাহায্য করার লোকটা মায়ের কাছেই থেকে যাবে, কিন্তু তোর বউ কিন্তু তোকে কিছুই দেবে না। ভেবে দেখ কি করবি। সারা রাস্তা দিদির কথাটা ভাবতে ভাবতে বাড়ি ফেরে অয়ন। সত্যিই তো, পিউ এভাবে এই বাড়িতে থেকে গেলে তার তো কোনো লাভ নেই, বরং বউয়ের চোখে সে একটা মেরুদণ্ডহীন পুরুষ হয়ে রয়ে যাবে। যা মুখ পিউয়ের, রাগ হলে ওর মুখে কিছু আটকায় না। বাড়িতে ঢুকেই সোজা মায়ের ঘরে গিয়ে বসল অয়ন। কোনো রকম ভনিতা না করেই বলল, বুঝলে মা, অনেক ভেবে দেখলাম পিউয়ের এখন ওর বাবা মায়ের কাছে থাকাটাই খুব জরুরি। একটা মাত্র মেয়েও, মন খারাপ করে এ বাড়িতে বসে থাকলে তার নেগেটিভিটি এই বাড়িতেও পড়বে। তার চেয়ে ভালো পিউ যাক ওই বাড়িতে। সাথে ভাবছি আমিও যাব, আমিও পিউয়ের সাথে গিয়ে ও বাড়িতে থাকবো। ছুটির দিনগুলো এ বাড়িতে দুজনেই চলে আসব, সময় কাটিয়ে যাব। সরজু প্রচণ্ড রেগে গিয়ে বললেন, শেষ পর্যন্ত ঘর জামাই হবি তুই? ঘর জামাই হতে যাব কেন? এখন তো অনেকেই প্রয়োজনে অপ্রয়োজনে শ্বশুর বাড়ি গিয়ে থাকে, আর আমি তো প্রয়োজনেই যাচ্ছি। পিউ একা গেলে কয়েক মাসের মধ্যে ফেরার নাম নেবে না। আমি সাথে গেলে ওর বাবা মা লজ্জায় মেয়েকে মাসখানেকের মধ্যে ফেরত পাঠাবেন এই বাড়িতে। আমি বরং এই 1 মাস একটু জামাই আদরও খেয়ে নেব। তুমি আর এই বিষয়ে আপত্তি করো না মা। সরজু তারপরেও না বলতে যাচ্ছিলেন, কিন্তু অয়নের বাবা শ্যামলবাবু বললেন, তুমি থামো তো সরজু, ছেলের ব্যাপার ছেলেকে বুঝে নিতে দাও। সরজু আর কোনো কথা বলতে পারলেন না। রাত্রে পিউ বাড়ি ফিরলে বেশ হুমকির সুরে তিনি বললেন, আমার যেমন ছেলেকে নিয়ে যাচ্ছ ঠিক তেমন যদি ফেরত না নিয়ে এসেছো তো দেখাবো তোমায় কত ধানে কত চাল। সব কলেজে থাকতেই প্রেম করবে আর আমাদের সংসারগুলোকে নষ্ট করতে আসবে।
পিউ জলের বোতলটা এমনভাবে তুলে নিয়ে ঘরে চলে গেল যেন মনে হলো সে তার শাশুড়ির কথার একটা কিছুও কর্ণগোচর করার আগ্রহ দেখায়নি। 2 দিন বাদে ছেলেকে বিদায় জানানোর সময় ছেলের গলা জড়িয়ে ধরে খুব কাঁদলেন সরজু। মনে হলো যেন অয়ন শ্বশুর বাড়িতে নয়, কারগিলে যাচ্ছে। শ্যামলবাবু হাসতে হাসতে বললেন, বুঝলে পিউ, তুমি আমার বেটার জীবনে আরও আগে আসতে পারতে, তাহলে বেটা কলেজটা মায়ের কোল থেকে বেরিয়ে হস্টেলে থেকে পড়তে পারত। সরজু স্বামীর উপরে খেকিয়ে উঠে বললেন, কেন, আমার ছেলে হস্টেলে থেকে পড়াশোনা করেনি বলে কি মানুষ হয়নি নাকি? না, চাকরি জোগাড় করার মতো লেখাপড়া তোমার ছেলে শিখেছে বটে, তবে জীবনটাকে নিজের কাঁধে নিয়ে কি করে চলতে হয় বা চালাতে হয় সেটা হস্টেলে গেলে শিখতে পারত। মায়ের কোলের ছেলে হয়ে কি নিজের পায়ে দাঁড়ানো যায় গিন্নি? যাকে যাক, ছাড়ো এসব কথা। পিউ, অয়ন, এবার তোমরা এগোও, আর ও বাড়ি পৌঁছে একটা খবর দিয়ে দিও, কেমন? অয়ন ভেবেছিল শ্বশুরবাড়ি পৌঁছে সে প্রত্যেকবারের মতো এবারও খুব জামাই আদর পাবে, কিন্তু সন্ধেবেলায় পৌঁছে 1 কাপ চা খাওয়ার পরেই পিউ তার হাতে বাজারের থলে ধরিয়ে দিয়ে বলে, যাও তো পাড়ার বিশুদার দোকান থেকে 2টো দুধের প্যাকেট আর 1 প্যাকেট মুড়ি নিয়ে আসো তো। অয়নের খুব অপমানে লাগে, সে জামাই মানুষ, শ্বশুর বাড়িতে এসেই কিনা সে দুধ আনতে পাড়ার দোকানে যাবে। বেশ বিরক্তি নিয়ে সে পিউকে বলল, আমি কেন এসব করতে যাব? এটা আমার শ্বশুর বাড়ি, তুমি অন্য কাউকে দিয়ে আনাও, না হয় নিজে যাও। তোমার শ্বশুরবাড়ি বলে কাজ করবে না কেন? আমি তো দিব্যি শ্বশুরবাড়ি গিয়েই বউ ভাতের পরের দিন থুপিয়ে থুপিয়ে বিছানার চাদর কেচেছিলাম তোমাদের বাথরুমে। বাড়িতে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও তোমার মা একটা চাদরের সেটের জন্য ওয়াশিং মেশিন চালাতে পেরেছিলেন না, ইলেকট্রিক বিল বেশি আসবে বলে। কই, সেদিন তো তুমি বলনি তোমার মাকে এটা ওর শ্বশুর বাড়ি, সবে বিয়ে হয়ে এসেছে, ওকে দিয়ে এসব কাজ করিও না মা, অন্য কাউকে দিয়ে করাও বা নিজে করে নাও। ফালতু কথা বলে সময় নষ্ট করো না, যাও গিয়ে দুধটা নিয়ে এসো। সেদিন রাত্রে বেশ ভালো মন্দ খাওয়ার পরে বউকে কাছে নিয়ে খুব সোহাগ করলো অয়ন। অয়নের সব ইচ্ছেতে খুব সুন্দর করে সাড়াও দিল পিউ। রাতটা বেশ মোহময়তায় কাটল দুজনের। একটা দারুণ রাত্রি কাটানোর পরে অয়ন মনে মনে ভাবল, আমার কাজ তো উদ্ধার হয়ে যাচ্ছে, পিউকে সময় মতো কাছে পেলেই হলো, আর কি চাই আমার। পরের দিন সকালবেলাটা রবিবারের শীতের সকাল। বাড়িতে থাকলে এই সময় একটা লম্বা ঘুম দেয় অয়ন, কিন্তু শ্বশুর বাড়িতে এসে সেটা হলো না। বাড়িতে পুরুষ থাকতে পিউ বাজারে যাবে, সেটা হয় না ভেবেই পিউয়ের বাবা বিছানায় শুয়ে শুয়ে জামাইকে বললেন, যতদিন তোমরা এই বাড়িতে আছো বুঝলে অয়ন, বাজারের দায়িত্বটা তুমিই নেবে, আর মাছ কেনার সময় মাছের কানকো দেখে নেবে, একটু হাত দিয়ে টিপে টিপে দেখবে মাছটা নরম কিনা। রবিবারের সকাল 7টায় ওঠার অভ্যেস কোনো দিনই ছিল না অয়নের, তাও আবার এই শীতে। সে বাজার যেতে হবে শুনে বউকে বলল, এই শীতের ভোরে কে বাজারে যায় পিউ? আর তুমি জানো না আমি মাছের বাজারে একদম যেতে পারি না। পিউ স্বামীর গালে একটা চুমু খেয়ে বলল, এ কথা বললে কি হয় অয়ন? বাবা কি ভাববেন বলো তো? তার মেয়ে একটা অকর্মণ্য ছেলেকে বিয়ে করেছে, যে সংসারের কিছুই করতে পারে না, এমনকি বাজারটাও করতে পারে না। যাও যাও, উঠে যাও। আমার বাবার কিন্তু আবার খুব মাথা গরম জানো তো, রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না মানুষটার। কি দরকার এসবের? লক্ষ্মী জামাইয়ের মতো টুক করে বাজার থেকে ঘুরে এসো, যাও ডার্লিং। কথাগুলি বলেই কম্বলটা আরেকটু মুড়িয়ে নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল পিউ। অয়নের খুব রাগ হলো, এতটা নির্দয়ী কিভাবে হতে পারে পিউ? সে বুঝে পেল না পিউয়ের বাবা মা অয়নের কেউই হয় না, তারা তার সাথে যা খুশি করতে পারেন, কিন্তু পিউ সে তো ভালোবাসে অয়নকে। অয়নের জন্য কি একটা কথাও খরচ করতে পারলো না সে তার বাবা মায়ের কাছে? একবারের জন্য কি বলতে পারলো না তার মাকে, আজ তো রবিবার মা, কারোরই তো বেরোনোর তাড়া নেই, ঘণ্টাখানেক বাদে বাজারে গেলেও কোনো অসুবিধে হবে না, অয়ন বরং একটু শুয়ে নিক এখন। পরক্ষণেই মনে পড়ল তার মাও পিউকে এই দিন 15 আগেও সকাল সকাল উঠিয়ে রান্নাঘরে রান্না করতে পাঠিয়েছিলেন। সকাল 8টায় নাকি ঘরের বউরা বিছানা ছাড়ে না, যেসব বউরা বেশি বেলা অবধি ঘুমায় তারা সব অলক্ষী।
তাই পিউর কোনো কথাই গুরুত্ব পায়নি ওই বাড়িতে। এই আগের সপ্তাহের কথা, ঠিক একইভাবে কম্বল নিজের গায়ে ভালোভাবে জড়িয়ে নিজের স্ত্রীকে সে বলেছিল, নতুন বউ শীত বলে সকালে উঠে রান্নাঘরে যাবে না। এটা কেমন কেমন একটা ব্যাপার হয়, তাই না পিউ? আর আমার মায়ের রাগ তো জানো, রেগে গেলে তার মাথা ঠিক থাকে না। দুটো কটু কথা শুনিয়ে দিলে তখন তোমারই খারাপ লাগবে। তার চেয়ে বরং বিছানা ছেড়ে উঠে পড়ো, শুতে হলে দুপুরে ঘুমিও, এখন যাও। পিউ ছলছল চোখে বলেছিল, অয়ন, আমার অভ্যেস নেই এসবের। অভ্যেস করে নাও ডার্লিং, এখন তো আর তুমি তোমার বাবা মায়ের গুড়িয়া নাও, তাই শিখতে তোমায় হবেই, নইলে ছাড়বো না। কিশোর কুমারের অগবধূ সুন্দরীর গানের লাইনটা গেয়ে সে পিউকে এটা বোঝালো যে পিউয়ের চোখের জলের কোনো দামই নেই তার কাছে। অয়নের মনে হলো পিউ কি মধুর প্রতিশোধ নিচ্ছে তার সাথে। বাজার থেকে ফিরে এসেই আরেক নতুন অপমানের মুখে পড়ল সে। সবজি বাজারের থলি থেকে সবজিগুলো বার করার সময় গোটা দুয়েক টমেটো পচা বেরিয়েছে বলে টমেটোর প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে পিউয়ের মা রজনী বলে উঠলেন, এটা বাজার হয়েছে, কিছুই কি জানো না নাকি? তোমার মা কি তোমায় কিছুই শিখিয়ে উঠতে পারেননি নাকি? বিয়ে করে সংসার কিভাবে করতে হয় যখন জানো না, তখন বিয়ে করার এত শখ কেন জেগেছিল শুনি? অয়ন আঁতকে ওঠে। এ কি ব্যবহার? এমন ব্যবহার কোনো মানুষ আরেকজন মানুষের সাথে করতে পারে? এত নিষ্ঠুরতা! ঘরে যেতেই পিউ চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, খারাপ লাগলো বলো? সাত সকালে এমন বিকট বিকট শব্দ মা তোমায় উপহার দিলেন। আসলে আমার কি মনে হয় জানো অয়ন, মা মাত্রই বোধহয় এরকম করে কথা বলেন। তুমি একটু মনে করে দেখো, তোমার মাও ঠিক একই কথা আমাকে বলতেন। আমি সবজিগুলো ঠিক মতো কাটতে না পারলে কাটা সবজি থালাটা ছুঁড়ে ফেলে দিতেন। মা মাত্রই এমনই হন বোধ হয়। তুমি দুঃখ করো না কেমন? আমার মা রেগে গেলেই এরকম, না হলে অন্য সময় তিনি মাটির মানুষ। অয়নের মনে হলো পিউ তার কাটা ঘায়ে নুনের ছিটে দিল। দুপুরবেলা খেতে বসে মাছের সবচেয়ে সেরা পিসটা রজনী পিউয়ের পাতে দিলেন, তারপরের পিসটা পিউয়ের বাবাকে, তারপরে যে পিসটা থাকলো সেটা দিলেন অয়নকে। তবে ছোট পিসটা নিজের জন্যই রাখলেন তিনি। অয়নের মনে পড়ল তার মা বাড়িতে সবচেয়ে বড় পিসটা তার জন্যই রাখে। রজনী জামাইয়ের বিষাদগ্রস্ত মুখটা দেখে বললেন, তোমার মায়ের কাছে যেমন তুমি প্রিয়, আমার কাছেও ঠিক তেমনই আমার মেয়ে প্রিয়। ওই বাড়িতে তো পিউ কোনোদিন সেরা পিসটা পেত না, মানে তোমার মা দিতেন না কোনো দিন। তাই আমার কাছে যখন এসে থাকছে তখন কদিন ওকেই সেরা জিনিসগুলো খেতে দেব। তুমি দুঃখ করো না অয়ন, তোমাকে সবচেয়ে ছোট পিসটা দিইনি, ওটা আমিই নিয়েছি। পরের দিন অয়নের দুপুরের পরে একটা ক্লায়েন্ট ভিজিট ছিল, তাই ফার্স্ট আওয়ারটা সে ওয়ার্ক ফ্রম হোম করবে বলে ঠিক করলো। এদিকে পিউ ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে 9:30টায় বেরিয়ে গেল অফিসের জন্য। অয়নও লগ ইন করে বসে পড়েছে নিজের কাজে। 10:30 নাগাদ হঠাৎ রজনী ঘরে এসে বললেন, অয়ন বাবু, একটু পাড়ার দোকান থেকে আমাকে কাজু কিশমিশ এনে দাও তো। পিউটা পায়েস খেতে চেয়েছে আমার কাছে, ভাবছি পায়েসটা এখনই করে রাখবো। করতে গিয়ে দেখলাম কাজু কিশমিশ ফুরিয়ে গেছে, একটু নিয়ে এসে দাও তো বাবা। অয়নের মাথায় তখন হাজার হাজার লাইনের কোডিং ঘুরপাক খাচ্ছে। আজ একটা প্রজেক্ট প্রেজেন্টেশন আছে, লাস্ট মুহূর্তে প্রজেক্টার সমস্যাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হচ্ছে, যতটা সম্ভব এরর ফ্রি করতে হবে। তাই ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই সে শাশুড়ি মাকে বলল, এখন অফিসের কাজ করছি মা, পরে এনে দেব। পরে এনে দেবে মানে কি? আমি পায়েস রান্না করব এখন, আর তুমি আমায় কাজু কিশমিশ পরে এনে দেবে বললেই হলো। আপনি তো জানেন মা, এভাবে কাজ ছেড়ে ওঠা যায় না, অসুবিধে হয়। এখন বিরক্ত করবেন না প্লিজ, কাজ করতে দিন আমায়। রজনী কিছু না বলে চলে যান ঘর থেকে। কিছুক্ষণ বাদে আবার ফিরে আসে নয়নের কাছে। এবার যে তোমাকে একটু উঠতেই হবে অয়ন, পিউয়ের পিসি এসেছেন ওনাকে দেখতে। যাও গিয়ে পিসিমণির সাথে গিয়ে দেখা করে আসো। অয়ন মুখ গম্ভীর করে বলে, এখন পারবো না। রজনী হঠাৎ করে অয়নের ল্যাপটপটা নামিয়ে রেখে বলেন, উঠে যেতে বলেছি, উঠে যাও। ঘরে অতিথি এলে তার সাথে যে একটু দেখা করতে হয়, সেই সভ্যতাটাও কি তোমার মা তোমায় শেখাননি? উঠে যাও, গিয়ে দেখা করে আসো। লোকে কি বলবে? বাড়িতে জামাই থাকার পরেও আত্মীয় স্বজন এলে দেখা করতে আসে না, আমাদের মান সম্মান সব জলাঞ্জলি দেবে নাকি?
অয়ন প্রচণ্ড রেগে গিয়ে কর্কশ্বরে বলে ওঠে, আমি সিনেমা দেখছি না ল্যাপটপে, অফিসের কাজ করছি। এখন আপনার আত্মীয়ের সাথে দেখা করার চেয়ে আমার অফিসের কাজ করাটা বেশি জরুরি। কিছু ভুল হয়ে গেলে সিনিয়রের গালিটা আমি খাবো, আপনি নয়। চাকরিটা গেলে আমার যাবে, আপনার নয়। কেন বুঝতে পারছেন না আপনি? রজনী একটা ব্যঙ্গাত্মক হাসি ঠোঁটের কোণায় এনে বললেন, অফিসের কাজ করতে করতে যে ওঠা যায় না, সেটা যখন তোমার মা বোঝেননি তখন আমি বুঝতে যাব কেন? তোমার চাকরিটা চাকরি, আর আমার মেয়ের চাকরিটা বুঝি চাকরি নয়? তোমার কাজে ভুল হয়ে গেলে যেমন তোমায় অফিসে কথা শুনতে হবে, সেরকম পিউকেও তো শুনতে হয়েছে। তোমার মা যদি তার বোনেদের সাথে পিউয়ের দেখা করাটাকে পিউয়ের বাড়িতে বসে অফিসের কাজ করাটার থেকেও বেশি গুরুত্ব দেন, তাহলে আমি কি বেশি দাবি করেছি? যাও, কথা না বাড়িয়ে উঠে যাও। মরতে এসেছিলাম এই বাড়িতে। বলেই অয়ন উঠে গেল পিউয়ের পিসির সাথে দেখা করতে। অফিসে আজ বিনয়দা হেভি ঝাড় দিয়েছেন অয়নকে। ক্লায়েন্টকে ডেমনস্ট্রেশন দেওয়ার সময় ইনভেন্টরি পার্টে বেশ কিছু এরর এসেছে, যেটা অয়নেরই ঠিক করার কথা ছিল। রাত্রে বাড়ি ফিরেও শান্তি পায় না সে। ঘরে ফিরে নতুন অশান্তি তৈরি হয়। রজনীর মুখ ভার। জামাই ছোট মুখে বড় কথা বলে কি করে? বলে কি না মরতে এসেছিলাম এই বাড়িতে? কেন? কি খারাপ ব্যবহার করা হয়েছে তার সাথে? পিউ অয়নকে সোজা বলে বসল, যাও, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। সারাদিনের মানসিক ক্লান্তির পরে আর এই নাটক ভালো লাগছিল না অয়নের। তবুও সে শান্ত গলায় পিউকে বলল, আমার দোষটা কোথায় বলবে একটু? তখন অত টেনশনের মধ্যে উনি এসে যদি ওভাবে বিরক্ত করতে থাকেন তো মাথা ঠিক থাকে নাকি? আমার তো কোনো দোষ নেই, আমি কেন শুধু শুধু ওনাকে সরি বলতে যাব? পিউ মুখটাকে কঠিন করে বলল, দোষ আছে কি নেই আমি জানি না, আমার মা কষ্ট পেয়েছেন তোমার ব্যবহারে, অতএব তুমি ক্ষমা চাইবে আমার মায়ের কাছে। অয়নও জেদ ধরে বলল, বলবো না আমি সরি। তাহলে এক্ষুনি বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে। পিউয়ের মুখে এমন কথা শুনবে এমনটা সত্যি কোনো দিন ভাবেনি অয়ন। পিউয়ের বাড়িতে সে আছে বলে তাকে এভাবে পিউ তাড়িয়ে দিতে পারে না, অপমান করতে পারে না। সত্যি মিথ্যের যাচাই না করে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল তাকে। আর এক মুহূর্ত দাঁড়ালো না অয়ন, বেরিয়ে গেল সে পিউয়ের বাড়ি থেকে। কিন্তু রাস্তায় বেরিয়েই তার মনে হলো সে যাবে কোথায়? নিজের বাবা মায়ের কাছে সে ফিরে যেতেই পারে, কিন্তু ফিরে গিয়ে সে বলবে কি যে পিউ তাকে একদিন ভালোবেসে বিয়ে করেছিল আর সেই পিউই তাকে গেট আউট বলে দিয়েছে? মানুষ চিনতে না পারার এই লজ্জা যে নিজের বাবা মায়ের সামনেও প্রকাশ করা যায় না, তারা যদি বলে বসেন, কি দেখে বিয়ে করেছিলি রে বাবুন? তখন কি উত্তর দেবে অয়ন? চরম বিধ্বস্ত হয়ে কিছুটা সময় অয়ন দাঁড়িয়ে থাকলো রাস্তার ফুটপাথেই। তারপর মনে হলো এই মুহূর্তে যাওয়ার জন্য একটাই জায়গা আছে, সেটা হলো দিদির বাড়ি। দরজা খুলে বিধ্বস্ত অয়নকে দেখে রূপা বলল, হাত মুখ ধুয়ে নে ভাই, আগে খেয়ে নে, কিছু তো খাসনি মনে হচ্ছে। খাবার টেবিলে বসে গুনতির বাইরে রুটি দেখে অয়ন তার দিদিকে জিজ্ঞেস করল, আজ কারোর তোর এখানে আসার কথা ছিল নাকি রে দিদি? তোর বাড়িতে তো গুনতি রুটি হয়। রূপা থালায় তরকারি বাড়তে বাড়তে বলল, আজও গুনতি রুটি হয়েছে। আমার ভাগের রুটিটা কি বাড়তি নয়? উৎসুক হয়ে প্রশ্ন ছুড়ল অয়ন। নিখিলেশ হাসতে হাসতে বললেন, তোর ভাগের 4টে রুটিও তোর দিদি বানিয়ে রেখেছে আজ। পিউ ফোন করে বলল তো তোর দিদিকে তুই না খেয়ে বেরিয়ে এসেছিস ওই বাড়ি থেকে, তোর জন্য যেন রুটি বানিয়ে রাখে তোর দিদি। অয়ন চুপ করে কিছু ভাবছে দেখে রূপা বলল, ভাবছিস তো ভাই, পিউ কি করে জানলো যে তুই বাড়ি না গিয়ে আমার এখানেই আসবি? কারণ সবচেয়ে কাছের মানুষটার কাছ থেকে বিতাড়িত হলে আর যাই হোক না কেন বাবা মায়ের ঘরে ফেরা যায় না। তাও তো তোর দিদির বাড়ি আছে। তুই যেদিন পিউকে গেট আউট বলেছিলি সেদিন তো পিউ একটা দিদির বাড়িও পায়নি রাতটুকু আশ্রয় নেবে বলে। বুঝতে পারছিস কেমন লাগে অন্যের বাড়িতে পলে পলে অপমানিত হতে? পিউয়ের বাবা মা একটাও বাড়তি বাজে ব্যবহার কিন্তু তোর সাথে করেননি, বরং আমাদের মায়ের চেয়ে কম দুর্ব্যবহারই করেছেন তোর সাথে। মা তো তোর কাছে পিউয়ের নামে মিথ্যে মিথ্যে বানিয়েও কথা বলে, সেটা তো উনি করেনি তোর সাথে। বুকে বড্ড লাগে রে ভাই, তুই বুঝবি না। অয়নের চোখে মুখে বিস্ময়। এসব কি বলছে তার দিদি? অয়নের জামাইবাবু এবার বলে উঠলেন,
এই দুদিন তোর সাথে পিউয়ের বাড়িতে যা যা হয়েছে তার সবটার পরিকল্পনাই কিন্তু তোর দিদির আর আমার। তোকে যদি এমনি বোঝানোর চেষ্টা করতাম তাহলে তুই কোনো দিনই বুঝতিস না। পিউ তোদের বাড়িতে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিল সেই সমস্যাগুলি তুই নিজে ফেস করলি বলে ব্যথাটা কোথায় লাগে অনুভব করতে পারলি বোধহয়। এখন নিশ্চয়ই পিউয়ের কষ্টটাকে ফিল করতে পারছিস। অপমানের জ্বালাটা ওকে কতটা দগ্ধ করেছে বুঝতে পারছিস নিশ্চয়ই। একরাশ বিরক্তি নিয়ে অয়ন তার দিদি জামাইবাবুকে বলল, এসব নাটক কেন করা বলতে পারেন জামাইবাবু? কারণ তোর মায়ের সন্তানের প্রতি অতি বৎসল্য মানসিকতা। পিউ তার আদরের বাবুনকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে বলে এক অদ্ভুত পৈশাচিক ব্যবহার তিনি করে গেছেন পিউয়ের সাথে। পিউয়ের জায়গায় অন্য কোনো মেয়ে এলেও হয়তো সেটাই হতো, কিন্তু পিউ যতটা কষ্ট পেল তোদের বাড়িতে অতটা কষ্ট বোধহয় সে পেত না। পিউয়ের অপরাধটা কোথায় জানিস বাবুন? পিউ ভালোবেসে তোকে বিয়ে করেছে। তুই তোর মায়ের অনুমতি ছাড়া ওই মেয়েটাকে তোর মায়ের সংসারে ঢুকিয়েছিস, তাই ছলে বলে কৌশলে তোর কাছে পিউকে ছোট করে রাখতে চেয়েছে তোর মা, আর তার সাথে তোকেও ছোট করতে চেয়েছেন। তোকে ভাবতে বাধ্য করতেন উনি। তোর জীবনসঙ্গী নির্বাচন করা ভুল ছিল। নিখিলেশের কথা ফুরোনোর সাথে সাথেই রূপা বলে উঠল, যে কাজে তোর আপত্তি আছে সে কাজ কেন পিউকে করতে হবে বলতে পারিস? মেয়ে মানেই তাকে রান্না জানতে হবে, ঘর গোছাতে হবে, সবজি কাটা শিখতে হবে। একটা সংসার সামলানো কি শুধুই একটা মেয়ের কাজ? তোর অফিসের কাজটা কাজ, পিউয়ের অফিসের কাজটা কি কাজ নয় রে? যখন লেখাপড়া করেছিস তোরা তখন ওর পরীক্ষাটা কি তুই দিয়ে এসেছিস? একটি ছেলের সাথে পাল্লা দিয়ে যখন মেয়েরা লেখাপড়া শেখে, চাকরি করে, সমাজে নিজের জায়গা তৈরি করে, তখন সংসারে কেন তারা শুধু ঘরের বউ হয়ে রয়ে যাবে? এর কি প্রতিবাদ হওয়া উচিত নয়? তুই যদি পিউয়ের বাড়িতে গিয়ে জামাই আদর পাবি বলে ভেবে থাকিস, তবে পিউই বা তার শ্বশুর বাড়িতে বৌমার আদর পাবে না কেন? যে মেয়েটা রুটি খেতে পারে না তাকে মা বাসি রুটি খাওয়ায়। খোঁজ নিয়ে দেখেছিস কখনো তোর বউকে কতটা মানসিক নির্যাতন দেয় তোর মা? পিউয়ের হাতে সেদিন গরম চা পড়ে গেল বলে মায়ের শখের কাপটা ভেঙে গেল। মায়ের তাতেই দুঃখের শেষ থাকলো না। মেয়েটাকে একটু যত্ন তো করলই না, বরং মাসিদের সামনে অপমানও করে গেল। তোর ভালোবাসা তোর সম্পদ ভাই, তাকে রক্ষা করাও তোর কর্তব্য। তোর কাছে তোর মা বউ সব সমান হবে। যার যেখানে দোষ দেখবি সেখানে স্পষ্টভাবে তাকে সতর্ক করাই তো তোর কাজ। এটুকুও করতে পারলি না তুই? কাল যদি পিউ আর তোর ডিভোর্স হয়ে যায় তাহলে বিয়ে ভাঙার কারণ হিসেবে এই সমাজ তোদের দুজনের দিকেই আঙুল তুলবে। কেউ বলবে না তোর বিয়ে ভাঙার জন্য তোর মা দায়ী। একটা ডিভোর্সের ফলাফল ডিভোর্সি মানুষ দুটোকেই বইতে হবে সবচেয়ে বেশি। যত দিন বাঁচবি তত দিন তোদের নামের আগে ডিভোর্সি বিশেষণটা থেকে যাবে। ভেবে দেখ তো লোকসানটা কার? মায়ের এখানে কোনো ক্ষতি আছে কি? খাওয়া শেষ করেই অয়ন বলল, দিদি আজ চলি রে, পরে আবার আসব। কোথায় যাবি এখন? পিউদের বাড়িতে। পিউয়ের বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে হবে আমায়। তাদের মেয়ের দায়িত্ব আমিই তো হাত পেতে নিয়েছিলাম। অয়ন দেখল পিউদের বাড়িতে ঢোকার রাস্তার মুখে পিউ দাঁড়িয়ে আছে। অয়ন বুঝতে পারল পিউ তারই অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে এখানে। কাছে আসতে পিউ তার হাতটা ধরে বলল, তোমাকে সত্যি কষ্ট দিতে চাইনি আমি, সবই পরিস্থিতি ছিল। অয়ন বউয়ের হাতটা নিজের হাতে নিয়ে বলল, রাত প্রায় 12টা বাজতে চলে। এই সময় কেউ এভাবে শুনশান গলিতে একা দাঁড়িয়ে থাকে? চলো বাড়িতে গিয়ে কথা হবে। পিউদের বাড়িতে ঢুকতে পিউয়ের মা প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, অয়ন বিশ্বাস করো বাবা, এই দুদিন তোমার সাথে যা যা ব্যবহার করেছি তার একটাও করতে চাইনি আমি। তুমি এ বাড়ির জামাই, আমাদের পিউয়ের ভালোবাসার মানুষ, আমাদের কত আদরের তুমি। কিন্তু তোমার দিদি জামাইবাবু বললেন তোমাদের দুটিকে সুখী থাকতে দেখতে গেলে নাকি এইগুলো করতেই হবে আমাদেরকে। নিজের সন্তানকে কোন বাবা মা না সুখী দেখতে চায় বলো? চায় মা। এখনো অনেক মা আছেন যারা ছেলের সুখকে সহ্য করতে পারেন না। ভাগ্যিস আপনারা মেয়ের মা, তাই পাষাণ হৃদয় তৈরি হয়নি আপনাদের। যাগ্গে আরও কদিন আপনার মেয়ে আপনাদের কাছে থাকবে, আমিও থাকবো সাথে। কি থাকতে দেবেন তো? পিউ বুঝতে পারে না অয়নের ভাষা। অয়ন নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল,
তুমি আর ওই বাড়িতে ফেরত যাবে না পিউ। আমি একটা ভালো দেখে বাড়ি ভাড়া নিয়ে তারপরে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমার মা যতদিন না তোমাকেও তার সন্তান বলে নিজের বুকে টেনে নিচ্ছেন, যতদিন না তোমাকে ওই বাড়িতে পূর্ণ মর্যাদা দিচ্ছেন, ততদিন তুমি আর আমি ওই বাড়ি থেকে দূরে থাকব। হ্যাঁ, বাবা মায়ের সাথে রোজ দেখা করতে যাব, তাদের যা লাগবে তার জোগানও দিয়ে দেব, কিন্তু থাকবো না একসাথে। সত্যিই তো, দিদি ঠিক কথাই বলেছে। শিক্ষায় দীক্ষায় কাজে কর্মে জীবনে প্রতিষ্ঠিত হওয়ায় সব জায়গাতেই যদি মেয়েরা ছেলেদের পাশে নিজেদের জায়গা অর্জন করে নিতে পারে, তাহলে সংসারে আর শ্বশুর বাড়িতেও তাদের জায়গাটা সমান সমান হবে না কেন? তারপর শাশুড়ির দিকে তাকিয়ে সে বলল, গত 2 দিন ধরে আপনার অনেক মুখ ঝামটা খেয়েছি আমি। এবার বেশ কড়া করে বড় কাপের 1 কাপ কফি করে খাওয়ান দেখি। খেয়েই ঘুমাতে যাব, কাল সকালে আবার বাজার যেতে হবে তো আমায়। পিউ স্বামীকে কিছু বলতে যাচ্ছিল বোধহয়। অয়ন তাকে থামিয়ে দিয়ে বলল, থ্যাঙ্কসটা দিদিকে জানিও, আমাকে নয়। ওর চাটি খেয়েই তো সিধে হলাম আমি। ঘরে ঢুকে ভিডিও কলে ননদকে ফোন করে পিউ বলল, তোমার মতো ননদ থাকলে সত্যি কোনো ভাই বউয়ের কপালে দুঃখ থাকবে না দিদি ভাই। আদর মাখা গলায় রূপা বলল, আরে ধুর পাগলি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জন্য এটুকু করব না তা কখনো হয় রে? তোর জায়গায় নিজেকে বসিয়েছিলাম যে, তাই তো সব কুয়াশা কেটে গেল মন থেকে। আমাদের সবারই বোধহয় একবার স্থানান্তর হওয়া উচিত একে অপরের পরিস্থিতিতে, তবেই আমরা অন্যের কষ্টটা বুঝতে পারবো ভালোভাবে। মোবাইলের 2 প্রান্তে 2 নারী তখন সুখী মনে গল্পে ব্যস্ত। মেয়েরা যে মেয়েদের শত্রুই হয় না, কখনো কখনো বন্ধুও হয়। রূপা তার প্রকৃষ্ট প্রমাণ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর গল্পটা যদি আপনাদের ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।